আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বর্তমান পরিস্থিতিতে এবছর জাতীয় নির্বাচন সম্ভব নয়, রয়টার্সকে নাহিদ ইসলাম। সবার আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐক্যমত্যে পৌঁছানোর তাগিদ। নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতন্ত্রের প্রত্যাবর্তন দেখতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে স্বৈরাচারী আচরণ না করার পরামর্শ রিজভীর। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর এখতিয়ার নেই, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। শিক্ষার্থীদের শৃঙ্খলায় আনতে পরিবারকে দায়িত্ব নেওয়ার আহ্বান। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তাদের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ মেলেনি, বলছে দুদক। এবং ঈদ যাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা ও লাইসেন্স বাতিলের সতর্কতা নৌ উপদেষ্টার। রাতের নিরাপত্তায় থাকবে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এবছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন, সবার আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐক্যমত্যে পৌঁছানো জরুরি। তবে নির্বাচন যখনই হোক এর জন্য জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত বলেও জানান অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক এই উপদেষ্টা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী সফল আন্দোলনের ফসল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, যারা এই 7 মাসে সবচেয়ে বেশি শুনেছেন কবে হবে নির্বাচন। এবার সেই পালে নতুন হাওয়া দিলেন এই সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ক্ষমতার মসনদ থেকে জনতার কাতারে এসে সমালোচনা করেন বর্তমান সরকারের। আমাদের তো গণঅভ্যুত্থানের শুরুতে বা পরেও খুব পরিকল্পনা ছিল না যে আমরা সরকার গঠন করব, আমরা নিজেরাই সরকারের পার্ট হব। এটা প্রেক্ষাপটে আমাদের উপরে এই দায়িত্বটা এসেছে নেতৃত্বের কারণে। তরুণ এই নেতার মতে দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা হবে কঠিন। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া। সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নাহিদ জানান, বর্তমান সংবিধানের প্রতি জনগণের আর আস্থা নেই। আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে আসার সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপাল গুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। এ সময় দলের অর্থায়ন প্রসঙ্গে নাহিদ বলেন, দেশের অনেক ধনী ব্যক্তি তাদের অর্থায়ন করছেন। শীঘ্রই নতুন অফিসের জন্য ক্রাউড ফান্ডিং শুরু ও নির্বাচনের জন্য একটি তহবিল তৈরির উদ্যোগ নেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। এদিকে দলমত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিক সহ সবার সঙ্গে রাস্তায় বসে ইফতার করলেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। পবিত্র রমজান মাস জুড়ে চলবে তাদের এই আয়োজন। প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, 2 মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় নিজেদের মধ্যে বিভেদ, হানাহানি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির প্রধান নাহিদ ইসলাম। তবে আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে এখনো আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশে এখনো নানা ধরনের অস্থিরতা চলছে, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়, সেই তাগিদও দেন নাহিদ ইসলাম। রমজান আমাদেরকে আত্মসংযম এবং ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা
দেয় আমরা সেটা ধারণ করব পুরো রমজান মাস জুড়েই, যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময়ে মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে, নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। ২৪ গণ অভ্যুত্থান হঠাৎ করে আবির্ভূত হয়নি, এটা ছিল গণতন্ত্রকামী মানুষের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ, যার ভিত্তি তৈরি করেছে বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দল। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, এই বিদ্রোহ জাতির সামগ্রিক স্বাধীনতার প্রতিনিধিত্ব বহন করে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের হত্যা, দমন, নির্যাতনের বিষয়টি উঠে এসেছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বিদেশি বন্ধুরা বাংলাদেশের বিকাশে সহযোগিতা করবে আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দ্রুত প্রত্যাবর্তনই এখন একমাত্র লক্ষ্য। The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. BNP and other democratic political parties led the movement. The uprising represents the collective freedom of the entire nation. It is a trump of shared resilience and testament to the indomitable spirit of Bangladesh people. We also want to ensure that Bangladesh's political fate will be decided by only its people. We expect that our global friends and partners will respect the global norms and non-interference, sovereignty and peaceful resolution of dispute for our collective growth. অন্তর্বর্তী সরকারের মধ্যে যাতে স্বৈরাচারী ভাব না দেখা দেয় সে বিষয়ে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পল্লবীতে মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে তিনি বলেন, জনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করায় স্বৈরাচার হাসিনাকে পালাতে হয়েছে, যা ভুলে গেলে চলবে না। দেশের জনগণ নির্বাচন চায় দাবি করে অন্তর্বর্তী সরকারকে ভোটের তারিখ ঘোষণার দাবি জানান রিজভী। এ সময় কিছু উপদেষ্টার বিএনপি বিদ্বেষী মনোভাবের সমালোচনা করেন তিনি। যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে তাদের বিরুদ্ধে কাজ না করার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। তাদের মধ্যে যেন কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে। একটি সরকার যখন জনগণের সমর্থিত হবে সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে, তীব্র সমালোচনা। যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে সফল সরকার, সেটাই হবে গণতান্ত্রিক সরকার। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের ভয়? গত 6 মাসে 24 গণ অভ্যুত্থানের চেতনা কিছুটা ফিকে হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর লেডিস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। ৭১-এর পর অসৎ নেতৃত্বের কারণে বাংলাদেশ পিছিয়ে গেছে জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, দুর্নীতিমূলক ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তারা। বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকে আরো শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান মোহাম্মদ তাহের। আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হই কেন? কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রতারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। আজকে বাংলাদেশে সেরকম একটি স্থায়ী পরিবর্তন দরকার, একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া ছাত্র জনতার নামে অভিযান চালানোর এখতিয়ার কারণ নেই বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, মব জাস্টিসকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না সরকার। শিক্ষার্থীদের শৃঙ্খলার মধ্যে আনতে
পরিবারকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন স্থানে একের পর এক গণপিটুনির ঘটনায় প্রাণ গেছে অনেকের। মবের আড়ালে অনেক জায়গায় টার্গেট করে হচ্ছে দলবদ্ধ হামলা। নিরপরাধ ব্যক্তি, পতিত সরকারের দোসর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এমনকি বিদেশি নাগরিকও এর শিকার হচ্ছেন। রাজধানীতে ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তর পরিদর্শনে এসে এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মব প্রতিরোধে কাজ করছে সরকার, এক্ষেত্রে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এইটার ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে ডাকাতি ও ছিনতাই ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম। ডাকাতিটা আমি দেখছি এই ইসে থেকে ঢাকা থেকে রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। ঈদের ক্ষেত্রে যেন চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এ সময় ট্যুরিস্ট পুলিশকে আরও বেশি পেশাদারিত্বের সাথে জনসেবায় মনোনিবেশ করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ গিয়াসউদ্দিন আল মামুনের আপিল আবেদন মঞ্জুর করে এই রায় দেন। আইনজীবীরা জানান, এ মামলায় আপিল না করলেও এর সুবিধা পাবেন তারেক রহমান। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেয়া 7 বছরের কারাদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। তবে বিচারিক আদালতের দেয়া 24 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। গত 10 ডিসেম্বর লিভ টু আপিল মঞ্জুর করার পাশাপাশি সাজার রায় স্থগিত করেন আপিল বিভাগ। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী বলেন, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। দুদক কেন তাদের বিরুদ্ধে এই মামলা করলো এমন প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি। লিগ্যাল ফর্মালিটি যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলা সঠিকভাবে ফলো করা হয়নি। টোটাল কেসে পাচারের কোনো অ্যালিগেশন তারেক রহমানের বিরুদ্ধে নেই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে, খরচ তো আসলে পাচার না। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় 2013 সালের 17 নভেম্বর ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড এবং তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালত। দুদকের আপিলের প্রেক্ষিতে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেন হাইকোর্ট। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। ঈদ যাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানা ও নৌযানের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। 15 রোজা থেকেই প্রতিটি লঞ্চে নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দেন তিনি। সচিবালয়ে প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। জানান, রাতে নৌপথে নিরাপত্তায় থাকবে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। লঞ্চে থাকবেন একজন কমান্ডার ও 3 জন করে আনসার সদস্য। রিপোর্ট মাহবুব কবির চপলের।
দক্ষিণাঞ্চলবাসীর ঈদ যাত্রা ফিকে হয়ে যায় গুলিস্তানে পৌঁছালে। তীব্র যানজটে সদরঘাটে যেতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা, অনেক সময় হেঁটে যেতে হয় কয়েক কিলোমিটার। এবার সেই ভোগান্তি থাকবে না বলে নিশ্চয়তা দিলেন নৌ পরিবহন উপদেষ্টা। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা 3 জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুধু উঠিয়ে নিয়ে যাবে। ঈদ উপলক্ষে প্রতিবারই সচিবালয়ে লঞ্চ মালিকদের সাথে প্রস্তুতি সভা হয়। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ সহ অনেক সিদ্ধান্তই আসে, কিন্তু ঈদের সময় দেখা যায় সেই আগের চিত্র। অতিরিক্ত যাত্রী বোঝাই কিংবা ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ওঠে লঞ্চগুলোর বিরুদ্ধে। এবার সেটি করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন উপদেষ্টা। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। সিরিয়াল ব্রেক করলে এখানে মালিক সমিতিরা আছেন, ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন। সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নৌপথে ডাকাতির ঘটনা ঘটেছে, এতে কিছুটা আতঙ্ক আছে। তাই এবার টহল বাড়ানো সহ নিরাপত্তার বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি লঞ্চ যেগুলো রাত্রে চলাচল করবে, বিশেষ করে তাদের জন্য বলা হয়েছে 1-3, একজন কমান্ডার, 3 জন আনসার। এই ক্রিটিক্যাল জায়গাগুলোকে বলা হয়েছে, সেখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ প্রয়োজনে আমি রিকোয়েস্ট করেছি নেভি রাতের বেলায় ওখানে যেন এরা থাকে, ইভেন দিনের বেলাও। অহেতুক নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। উপদেষ্টা জানান, ঈদের সময় রাতে স্পিডবোট ও বালুবাহী বাল্কহেড বন্ধ থাকবে, আর ফেরিতে যাত্রী নামিয়ে বাস পারাপার করতে হবে। নিশ্চিত করতে হবে নৌযানের ফিটনেস। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিজেদের হাতে রাখার বিষয়ে একমত নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত সরকারকে অবহিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এদিকে আগামী 12 মার্চের মধ্যে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন ইসির কর্মকর্তা কর্মচারীরা। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নির্বাচন কমিশনের হাতে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা অভিযোগ করেন, এনআইডি সেবা ইসি ছাড়া অন্য কোথাও গেলে সৃষ্টি হবে জটিলতা। ভোটার তালিকা ডাটাবেস এনআইডি তৈরি হয়, এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ সেটা। আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর এনআইডি যদি এখন নিয়ে যাওয়া হয়, নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। আমরা স্পষ্ট বলতে চাই যে এনআইডি আলাদা কোনো বিষয় না। ভোটার তালিকা কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট। কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কিন্তু এই এনআইডি এবং ভোটার তালিকা এটাকে আলাদা করার সুযোগ নেই। পরে সিইসি আশ্বাস দেন, এনআইডির কাজ কমিশনের অধীনে রাখতে সরকারকে লিখিতভাবে জানানো হবে। সার্বিক বিষয়গুলো ডেফিনেটলি সরকার বিবেচনায় নেবে, আমি বিশ্বাস করি। ইনফরমেশনের একটা গ্যাপ থাকতে পারে হয়তো। এখন আমাদের লিখিত মতামত পাওয়ার পরে তো নিশ্চয়ই এই গ্যাপটা থাকবে না। আমরা আইন এবং কনস্টিটিউশন দ্বারা গাইডেড। এখন আইন যদি সরকার পরিবর্তন করে ফেলে তখন আমাদের জন্য আইন মানতে হয়, কিন্তু আইন বানানোর প্রক্রিয়ার মধ্যে আমরা আমাদের মতামতটা জোরালোভাবে তুলে ধরি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন 9 জন বিশিষ্ট ব্যক্তি। এর মধ্যে 7 জনের নাম জানা গেছে, বাকি 2 জনের নাম এখনো জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে যাদের নাম জানা গেছে তারা হলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরণোত্তর জেনারেল MAG
দুঃখিত। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরণোত্তর জেনারেল এম.এ.জি. ওসমানী, মরণোত্তর পপ সম্রাট আজম খান, লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দিন উমর, মরণোত্তর স্যার ফজলে হাসান আবেদ, মরণোত্তর ভাস্কর নভেরা আহমেদ, মরণোত্তর কবি আল মাহমুদ, মরণোত্তর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তবে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বলে জানিয়েছেন লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দিন উমর। রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একথা জানান তিনি। প্রতিযোগিতামূলক বাজারে প্রতিবেশী দেশগুলোর তুলনায় খরচ বেশি হওয়ায় বাংলাদেশ ভ্রমণে আগ্রহ হারাচ্ছে পর্যটকরা, এমন অভিমত সংশ্লিষ্টদের। কক্সবাজার সমুদ্র সৈকতে বছর জুড়ে দেশীয় পর্যটকদের চাপ থাকলেও বিদেশিদের উপস্থিতি নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা ঘাটতির পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ ও হকারদের দৌরাত্ম্য দূর করা গেলে দেশের অর্থনীতির চতুর্থ স্তম্ভ হতে পারে পর্যটন শিল্প। কক্সবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। ইট পাথরের নগরীতে কর্মব্যস্ত মানুষ একটু স্বস্তির আশায় পরিবার পরিজন নিয়ে ছুটে যায় সমুদ্র সৈকতে। বিশাল আকাশের নিচে মনটাকে হালকা করার চেষ্টা করে কেউ কেউ। সমুদ্রের নোনা জলের ঢেউয়ের কাছে নিজেকে সঁপে দেয়। স্বস্তির সন্ধানে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া মানুষদের কখনো কখনো স্বস্তির পরিবর্তে অস্বস্তিতে পড়তে হয়। জুতা রেখে জাস্ট সমুদ্রে নামতে গিয়ে পিছন ফিরেই দেখি যে জুতাটা গায়েব হয়ে গেছে। টুকাইদের এত বেশি উৎপাত বেড়ে গেছে। সেফটির ব্যাপারটা যদি একটু ইনক্রিজ করা যেত, আর টুরিস্ট পুলিশ বা এই ধরনের কিছু সেফটি, কারণ আমাদের দেশের একটা অন্যতম আয়ের সোর্স হতে পারতো এটা। বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত বিদেশিদের টানতে পারছে না, অথচ প্রতিবেশী রাষ্ট্রগুলো ঠিকই পর্যটন খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। আমার সাথে আইরিশ আসার কথা ছিল, একটা ছেলে একটা মেয়ে। যখন ওরা আমাদের যে ডকুমেন্টারি আছে সেটাতে যায়, তারপরে ওরা আসতে চায় না। দে আর গোয়িং টু নেপাল। পর্যটন সংশ্লিষ্টরা বলেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এমনকি ভারতের তুলনায় বাংলাদেশে পর্যটন ব্যয়বহুল। সৈকতে আলাদা জোন করার পাশাপাশি বিদেশিদের টানতে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। যখন মানুষ চিন্তা করে যে আমি বাংলাদেশে যাব, কস্টিং আসতেছে এটা, তো আশেপাশের কান্ট্রিগুলো যখন চেক করে তখন দেখা যাচ্ছে যে কস্টিং আরো কম আসছে। সো সেই ক্ষেত্রে একটা সিলেকশন, ডেস্টিনেশন সিলেকশনের একটা ব্যাপার আছে। সাবরানে এক্সক্লুসিভ জোন হচ্ছে, যদি এটা হয়ে যায় এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যায়, বিদেশি পর্যটক আমরা পাব। বিশেষজ্ঞরা বলেন সরকার আন্তরিক হলে পর্যটন শিল্প হতে পারে অর্থনীতির অন্যতম স্তম্ভ। বাংলাদেশের অর্থনীতিটা মূলত তিনটি খাতের উপর নির্ভরশীল। পর্যটন শিল্পটাকে নতুন করে ঢেলে সাজানো যায়, পুনর্গঠন করা যায়, তাহলে এই খাতটি হতে পারে দেশের চতুর্থ অর্থনৈতিক খাত। উৎসব ও মৌসুমে অতিমাত্রায় হোটেল ভাড়া আদায় আর রমজান ও বর্ষাকালে ছাড়ের ছড়াছড়ি বন্ধ করে সারা বছরই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমন্বয় করে হোটেল ভাড়া নির্ধারণের পরামর্শ পর্যটকদের। পর্যটকরা বলছেন সাগরকন্যা হিসাবে পরিচিত 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত জৌলুস হারিয়েছে। 120 কিলোমিটার দীর্ঘ বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এই কক্সবাজারও জৌলুস হারাতে বসেছে। তারা এও বলছেন কেন বিদেশি পর্যটক টানতে পারছে না কক্সবাজার সমুদ্র সৈকত, তা খুঁজে বের করে দ্রুত সমাধান করতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাকিস্তান থেকে আমদানি করা 26,250 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV-CB। G2G চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালানিটি। দেশে চালের পর্যাপ্ত মজুদ থাকলেও খাদ্য নিরাপত্তা বিবেচনায় এসব চাল আমদানি করছে সরকার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। প্রায় 1.5 দশক পর পাকিস্তান থেকে 52,000 মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি করে সরকার। এরই অংশ হিসেবে দেশটির কাশিম বন্দর থেকে 26,250 মেট্রিক টন চাল নিয়ে বুধবার চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল 1-এ পৌঁছায় পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV-CB। সার্ভে, নমুনা পরীক্ষা ও শুল্কায়ন প্রক্রিয়া শেষে রাত 12টার পর শুরু হয়েছে চাল খালাস কার্যক্রম। এর মাধ্যমে চালের মজুদ বৃদ্ধি ও দেশের বাজার স্থিতিশীল হবে বলে আশা খাদ্য অধিদপ্তরের। আজকে পর্যন্ত আমাদের 3,20,000 মেট্রিক টন শুধু পাকিস্তান না, এটা বিভিন্ন দেশ থেকে আমরা রিসিভ করেছি। আর বাকি
আমরা আশা করছি যে এই রমজানের মধ্যে আরো 1 লক্ষ মেট্রিক টনের মতো আমাদের এখানে আসবে। খালাস শেষে ট্রাকে এই চাল পাঠানো হচ্ছে বিভিন্ন সরকারি খাদ্য গুদামে। পাকিস্তান থেকে আমদানি করা চালের বাকি চালান চলতি মাসের মাঝামাঝিতেই দেশে আসবে বলে জানিয়েছে স্থানীয় শিপিং এজেন্ট। এই চালানে 26,500 টন, 26,300 টন প্রথম চালান আসে। দ্বিতীয় চালানটি আগামী 11 তারিখ আসবে মারিয়াম এমবি মারিয়াম জাহাজে করে। গত 14 জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানির সমঝোতা স্মারক সই হয়েছিল। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা নিয়ে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো নতুন খাদ্যপণ্য ইসি ডেইলি চিনি গুঁড়া চাল এবং ইসি ডেইলি মসুর ডাল। 1 কেজির প্যাকেটে চিনি গুঁড়া চাল ও 1.5 কেজির প্যাকেটে মসুর ডাল পাওয়া যাচ্ছে নিকটবর্তী বাজার এবং অনলাইন প্ল্যাটফর্মে। পুষ্টিকর ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেন ইসি অর্গানিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মুনিয়া খান সহ ইস্ট কোস্ট গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সহ যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্ক আরোপের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং জানিয়েছেন চীন এবছর প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়াবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের বিভিন্ন পণ্যের উপর পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে দেশ দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার নির্দেশে ইউক্রেনে শান্তি চুক্তি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় বুধবার একটি ইউরোপীয় শীর্ষ সম্মেলনের আগে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি একথা বলেন। রাশিয়ার নির্দেশে এই শান্তি ইউক্রেনের আত্মসমর্পণ ও পতন হওয়ার আশঙ্কা রয়েছে। সম্মেলনে ম্যাক্রো জানান ইউক্রেনের প্রতিরক্ষায় কোনো সহায়তা করবে না যুক্তরাষ্ট্র। ইউরোপের উচিত এখনই সতর্ক হওয়া। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 7 উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 222 রান তোলে রূপগঞ্জ। সর্বোচ্চ 41 রান আসে আলামিন জুনিয়রের ব্যাটে। জবাবে 73 বল হাতে রেখে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। 97 বলে 81 রানে অপরাজিত থাকেন মাহিদুল অঙ্কন। 47 বলে 64 রানে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। টি-20-র পর অবশেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অবসরের ঘোষণা দিয়ে গতরাতে আবেগঘন বার্তায় এই উইকেট রক্ষক ব্যাটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। 37 বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে সর্বোচ্চ 274টি ওয়ানডে খেলেন। তার ঝুলিতে রয়েছে 9টি সেঞ্চুরি এবং 49টি হাফ সেঞ্চুরি। 36.42 গড়ে মোট রান 7,795। এদিকে ওয়ানডে থেকে অবসর নেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে গার্ড অফ অনার দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএল এর খেলায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামে মতিঝিল পাড়ার ক্লাবটি। সে ম্যাচেই মুশফিককে দেয়া হয় এই বিশেষ সংবর্ধনা। মোহামেডানের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে তার সতীর্থরা ম্যাচ শুরুর আগে মুশফিককে গার্ড অফ অনার দেন। এ সময় অন্য খেলোয়াড়রা করতালি দিয়ে স্বাগত জানান টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এই তারকাকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। বর্তমান পরিস্থিতিতে এবছর জাতীয় নির্বাচন সম্ভব নয়, রয়টার্সকে নাহিদ ইসলাম।
সবার আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐক্যমত্যে পৌঁছানোর তাগিদ। নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতন্ত্রের প্রত্যাবর্তন দেখতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে স্বৈরাচারী আচরণ না করার পরামর্শ রিজভির। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর এখতিয়ার নেই, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। শিক্ষার্থীদের শৃঙ্খলায় আনতে পরিবারকে দায়িত্ব নেওয়ার আহ্বান। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তাদের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ মেলেনি বলছে দুদক। এবং ঈদ যাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা ও লাইসেন্স বাতিলের সতর্কতা নৌ উপদেষ্টার। রাতে নিরাপত্তায় থাকবে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।